আজ অবধি আমরা সবাই জেনে এসেছি যে ক্রিয়েটররা ভিডিওস বানায় ফেমাস হওয়ার জন্য, বাট তুমি জানলে অবাক হবে যে বাংলা ইউটিউব কমিউনিটিতে এমন কিছু ক্রিয়েটর রয়েছে যে তারা তাদের পোস্ট করা একটা ভিডিওর পর থেকে মানুষের ভালোবাসার বদলে উল্টে হেট পেয়েছে। আর এর মধ্যে কয়েকজন এমনও আছে যে তারা এত পরিমাণ হেট পাওয়ার কারণে আজ তারা বাংলা ইউটিউব কমিউনিটি থেকেই গায়েব হয়ে গেছে। তাহলে চলো আজকের ভিডিওতে সেটাই জানবো যে এই সকল ক্রিয়েটররা কি এমন ভিডিও বানিয়েছিল যে তার পর থেকেই সেই সমস্ত মানুষ যারা তাদেরকে একসময় অনেক ভালোবাসা দিয়েছিল তারাই এদেরকে এত পরিমাণে হেট দিল। এর মধ্যে প্রথম যে ক্রিয়েটরের কথা বলবো সে একজন ক্রিয়েটর কম আর পাড়ার কাকিমা বেশি ছিল। কার ব্রেকআপ হলো, কোন মেয়ের ভয়েস পাওয়া গেল ভিডিওতে, কার গার্লফ্রেন্ডের ক্যারেক্টার কেমন, এসব নিয়েই কন্টেন্ট বানানোই তার কাজ ছিল। বাট ওই যে একটা প্রবাদ আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের একদিন, সেই মতোই যখন সে একজন বড় ক্রিয়েটরের পার্সোনাল লাইফ নিয়ে নোংরা কথা বলে তখন তার এগেনস্টে পুরো বাংলা ইউটিউব কমিউনিটি জুড়ে যা স্টেপ নেওয়া হয় সেই কারণেই আজ আর তাকে ইউটিউবে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ ঠিকই ধরেছো, আমি কথা বলছি ইট সাহিল পাগলা ইট সাহিলকে নিয়ে। ইট সাহিল বাংলার এমন একজন ক্রিয়েটর ছিল যে নিজেই একজন লয়ের স্টুডেন্ট হয়ে নিজেই কোনো ল মানত না। আর যার ইউটিউব চ্যানেলটা যদি তুমি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে তার কন্টেন্ট শুরু হয় সবকিছু শেষ হয়ে গেল থেকে, আর সেটাই ক্রিয়েটরদের পার্সোনাল লাইফ নিয়ে ভুলভাল মন্তব্য করা বা কোনো ক্রিয়েটরকে পার্সোনাল অ্যাটাক করে বা তার বডি পার্টসকে অবজেক্টিফাই করে ভিডিও বানানোতে গিয়ে শেষ হয়। ইউটিউবে একটা ছেলে আছে যার নাম হলো সাহিল, মালটা নাকি আবার লয়ার, মানে লয়ার হবে, ল নিয়ে পড়ছে এখন। এবার কন্টেন্ট বলতে গেলে বেসিক্যালি পাড়ার কাকিমা, মানে এর বাড়িতে কি চলছে, ওর বাড়িতে কি হচ্ছে, এ কি করছে, সে কার সাথে ঘুরছে, এইসবই হলো ওর কন্টেন্ট। মানে ওই ক্রিয়েটারদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা, ফ্যামিলিতে ইন্টারফেয়ার করা, লোকেদের গার্লফ্রেন্ডদের নিয়ে ভিডিও বানানো, এটাই ওর কন্টেন্ট ভাই। হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বস্তির ছেলে পচা আর বস্তির ছেলে পচার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে। এসব করেই নিজেকে এসে বাংলার আর বাকি রোস্টারদের মতনই ভাবতো, আর তার মতে এসব করে বাংলার অন্যতম ফেমাস রোস্টারও হয়ে উঠেছে। আর তাদের মতোই বাংলা ইউটিউব কমিউনিটি নোংরা জঞ্জাল পরিষ্কার করতো সে। আর এভাবেই তার সাহস আর তার করা নোংরা কাজকর্ম দিন দিন বাড়তেই থাকে, যার কারণে একসময় সে নিজে একজন মিথ্যে ব্র্যান্ডের এমপ্লয়ি সেজে বস্তির ছেলে পচাকে একটা ব্র্যান্ডের ডিলের জন্য ম্যানিপুলেট করে এবং এমন পোর্ট্রে করে যে বস্তির ছেলে পচা 1 লাখ টাকার লোভে তার সাবস্ক্রাইবারদের ডেটা বিক্রি করছে তার কাছে। আর সেই নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়, সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। মনে আছে সেই 1.5 বছর আগে সেই বার ওয়ান্স আপন এ টাইম যারা যারা আমার এই অ্যাপটা ইনস্টল করবে তাদের পার্সোনাল ডাটা আমি রিড করতে পারবো, ইভেন কি অ্যাক্সেস করতে পারবো। মনে আছে বা সেই 1.5 বছর আগে এই বালটা আমায় কল করেছিল বা গুগল প্লে স্টোরে থাকা একটা লিগ্যাল অ্যাপের নাম নিয়ে আমাকে স্ক্যামার বানানোর চেষ্টা করেছিল। বাট সেই ঘটনা নিয়ে সবার সামনে ক্ষমা চাওয়ার পরেও বারবার পচাকে সেই ইনসিডেন্টটা নিয়েই পোক করে গেছে সে। আর ইট সাহিল সেই যে একবার কোনো ক্রিয়েটরকে ছোট করার সাহস পেল, তারপর থেকেই সমস্ত ক্রিয়েটরকে একের পর এক কার নতুন গার্লফ্রেন্ড হলো, কার ব্রেকআপ হলো, তাদের ক্যারেক্টার কিরকম সেসব আরো বেশি বেশি করে বলতে শুরু করে তার পরবর্তী ভিডিওগুলোতে। বাট সে স্বপ্নেও ভাবতে পারেনি যে তার সাথে এরপরে ঠিক কি হতে যাচ্ছিল, যার কারণে আজ তার ইউটিউব কেরিয়ার পুরোই শেষ হয়ে গেছে। আসলে এই সব কিছু শুরু হয় ঋত্বিক অধিকারীকে নিয়ে বানানো ইট সাহিলের একটা ভিডিও থেকে। তার আগে অবশ্য ঋত্বিক অধিকারী ইট সাহিলকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, বাট সাহিল ঋত্বিক অধিকারীর এক ব্লগে তার এক ফ্রেন্ড যে তার জন্য ক্যামেরা ধরে দিয়েছিল আর যা শুধুমাত্র গলার আওয়াজটাই সেই ভিডিওতে পাওয়া গেছিল, সেই বিষয়টা নিয়েও ইট সাহিল তার এক ভিডিওতে এসব মন্তব্য করে। আমার এই পাড়ার কাকিমার কাছে একটাই প্রশ্ন আছে, জাস্ট একটাই প্রশ্ন। এর হিসাবে যদি কোনো ক্রিয়েটার তার যদি কোনো ভিডিওতে কোনো মেয়েকে দেখায়, সে বান্ধবী হোক, গার্লফ্রেন্ড হোক, বউ হোক, বোন হোক, যাই হোক, যদি তার ভিডিওতে তাকে দেখিয়ে দেয়, ব্যাস তার মানে সবার অধিকার আছে তাকে নিয়ে যা খুশি তাই বলা, তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা। আর এমনটা নয় যে এই ফার্স্ট টাইম ইট সাহিল কোনো মেয়েদের অহেতুক পার্সোনাল অ্যাটাক করছিল, এর আগেও সে কখনো বস্তির ছেলে পচার গার্লফ্রেন্ডের ক্যারেক্টার বা তার ব্রেকআপ নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য করে, বা ইভেন কোনো মেয়ের বডি শেম করাটাও তার ভিডিওতে নর্মাল ছিল। বাট ঋত্বিকের সেই বন্ধুটার জন্য এরকম মন্তব্য করে সে ভেবেছিল যে বাকি রোস্টার বা ক্রিয়েটার যারা ভালো বলে অতীতে তার মুখ লাগেনি এবারও সেরকমটাই হবে। বাট এবার সেরকমটা হলো না, কারণ এটার পর যেটা হয়েছিল সেটার জন্য না সাহিল না বাংলার অডিয়েন্স কেউই রেডি ছিল না। আর যদি তুমি ভেবে থাকো যে এই ঘটনার পর ঋত্বিক অধিকারী সাহিলের এগেনস্ট একটা রোস্ট ভিডিও বানানোর পরেই এই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছিল, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ ঋত্বিক অধিকারী এরপর যেটা করেছিল সেটা বাংলা কেন পুরো ওয়ার্ল্ডের ইউটিউব কমিউনিটিতেও কখনো হয়নি। কারণ সবাই কোনো ক্রিয়েটরের সাথে কন্ট্রোভার্সি হলে যেমন তাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়, তেমনই ঋত্বিক অধিকারী ইট সাহিলের করা সেই মন্তব্যের জবাব দেওয়ার জন্য একটা গোটা নতুন চ্যানেল বানিয়ে ফেলে, যার নাম ছিল ইট সাহিল পাগলা। কিন্তু একটা বেচারা মেয়ে জাস্ট আমার জন্য ক্যামেরা ধরে আমাকে ভিডিও বানাতে সাহায্য করছে, ভুল করে 1-2 বার তার গলার আওয়াজ চলে এসেছে ভিডিওতে, তাকে নিয়ে তোর সাহস কি করে হলো ভাই? বলার কি ল পড়ছিস তুই? কি ল শেখাবি ভাই? তুই আমাকে নিয়ে ভিডিও বানিয়েছিস, তো আমি তোকে নিয়ে এবার চ্যানেল বানাবো। চ্যানেলের নাম হবে ইটস সাহিল পাগলা চোদা। চ্যানেলের নাম হলো ইটস সাহিল পাগলা চোদা। এবার চ্যানেলের ভাই প্রোফাইল পিকচার দাঁড়াবো, চ্যানেলের প্রোফাইল পিকচার আমি জানি আমি কি দেবো। আমার গানের ছবি,
যে চ্যানেল বানানোর উদ্দেশ্য ছিল সাহিলকে নিয়ে বানানো রোস্ট ভিডিওস আপলোড করা, আর সেই চ্যানেলের সাবস্ক্রাইবার যেন ইটস সাহিলের মেইন চ্যানেল থেকেও বেশি হয়ে যায় সেই কারণে, যাতে যদি পরবর্তীকালে কেউ ইউটিউবে এসে ইটস সাহিল বলে সার্চ করে সেখানে সাহিলের নিজের চ্যানেলের জায়গায় ইটস সাহিল তথা চ্যানেলটাই শো করে। আর ঋত্বিক অধিকারী ইটস সাহিলকে নিয়ে বানানো সেই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকেই বাংলা ইউটিউবে এটা নিয়ে চর্চা শুরু হয়, যার কারণে ভিডিওটা আপলোড হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সেই নতুন চ্যানেলটায় 10,000 সাবস্ক্রাইবার্স হয়ে যায়। আজকের ভিডিওতে ভাই আমি আর কি বলবো, তোমরা কি করেছো ভাই, এটা কি ভাই, এটা কি আমার পোদের চ্যানেলের ভাই সাবস্ক্রাইবার গ্রোথ আমার মেইন চ্যানেলের 3 গুণ ভাই, যেটা কিনা ঋত্বিক অধিকারী নিজের চ্যানেলে করতে 3 বছর লেগেছিল। এরপর বাংলার একের পর এক রোস্টার ইটস সাহিলকে নিয়ে রোস্ট ভিডিওস বানিয়ে সেই চ্যানেলে আপলোড করে, যাদের মধ্যে ঈশান রুদ্রর মতো যেমন ফেমাস রোস্টাররা ছিল, তেমনি সেই সময়ের বেশ কিছু উঠতি রোস্টারদেরও ভিডিওস আপলোড করা হয় সেই চ্যানেলে। এন্ড সারপ্রাইজিংলি একদিকে যেমন ইটস সাহিলের চ্যানেল থেকে সাবস্ক্রাইবারের সংখ্যাটা ধীরে ধীরে কমতে শুরু করে, ঠিক তেমনই ঋত্বিক অধিকারী সেই নতুন চ্যানেলে ঝড়ের গতিতে সাবস্ক্রাইবার্স বাড়তে থাকে। আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম মনে হয় 28 পয়েন্ট সামথিং 8 না কত, আর এখন কারেন্টলি ওর 87.7 ভাই, যাতা মানে 1000-এর উপরে সাবস্ক্রাইবার্স ভাই ওর আনসাবস্ক্রাইব করে চলে গেছে। খুব ভালো লাগছে ভাই, মানে 1000 জনকে আমরা মানুষ করতে পেরেছি ভাই। এন্ড একটা সময় গিয়ে সেই চ্যানেলটা যেই কারণে খোলা হয়েছিল সেই গোলটাও কমপ্লিট হয়ে যায়, মানে একটা নতুন চ্যানেল ইটস সাহিলের মেইন চ্যানেলের থেকে বেশি সাবস্ক্রাইবার্স গেইন করে ফেলে, তাও মাত্র কয়েকদিনের মধ্যেই। আর এই ঘটনা হওয়ার পর থেকেই সাহিল যে শুধুমাত্র ওরকম কন্টেন্ট বানানো বন্ধ করে শিক্ষা পেয়েছিল সেটাও কিন্তু নয়, তার এরকম মেন্টালিটি এবং এরকম বিহেভিয়ারের কারণে সে আজ ইউটিউব কুইট করতেও বাধ্য হয়েছে, যার কারণেই এখন যদি তুমি ইটস সাহিলের চ্যানেলটাকে দেখো তাহলে দেখবে সেখানে যে কজন সাবস্ক্রাইবার্স তাকে এখনো সাবস্ক্রাইব করে রেখেছে তারাও আর তার ভিডিওস দেখে না। এবং সেই কারণে একজন প্রফেশনাল লয়ারের চ্যানেলের মতোই তার একসময়ের সো কল্ড রোস্টিং, অবজেক্টিফাইং আর ম্যানিপুলেটিং কন্টেন্টের জায়গায় ল নিয়ে এই ভিডিও বানাতে হচ্ছে। তোমার মতে ইটস সাহিল কেরা ডিজার্ভ করতো? এই বিষয়ে তোমার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এরপর যে ক্রিয়েটরের কথা বলবো সে কয়েকদিন আগেও বাংলা ইউটিউব কমিউনিটিতে বেশ ফেমাস ছিল, বাট তার আপলোড করা একটা সেট অফ ভিডিওস এর পর থেকে আজ সেই তার অডিয়েন্সের চোখে একজন হিরো থেকে ভিলেন হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি দ্য কনফিউজ বক্স একে দ্য টক্সিক বক্স কে নিয়ে, যার ওনার সায়ন্ত মোদক তার অ্যাক্টিং ক্যারিয়ারের পাশাপাশি সেই চ্যানেলে ডেইলি ভ্লগস বানিয়ে আসছিল লাস্ট কয়েক বছর ধরে। আর সেই জন্যই একদিকে সিরিয়ালে তাকে দেখতে পাচ্ছিল, আর অন্যদিকে একজন ইউটিউবার হওয়ার কারণেই সে তার অডিয়েন্সের অনেক ভালোবাসাও পায় তার ভিডিওসে। বাট প্রবলেম শুরু তখন হয় যখন ডেইলি ভ্লগের সাথে সাথে কাপল ভ্লগও ডেইলি আসতে থাকে তার চ্যানেলে। তাহলে তোমরা এখন আমাকে প্রশ্ন করতেই পারো যে কাপল ভ্লগ তো বাংলাতে অনেকেই বানায়, এতে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আর 5টা কাপল ভ্লগারের মতোই সেও তার চ্যানেলে সো কল্ড কাপল ভ্লগই বানাতো। বাট সমস্যা শুরু তখন হয় যখন তার ব্রেকআপের ঘটনা ঘটতে থাকে, একটা দুটো নয় বাট কয়েক বছরের মধ্যেই তার 3টে ব্রেকআপের ঘটনায় সে প্রত্যেকবার ব্রেকআপের পর তার চ্যানেলে সেই ব্রেকআপ গুলোর জন্যই সেই মেয়েগুলোকেই দায়ী করে এবং নিজের ইমেজ ক্লিনিং এর চেষ্টাও বজায় রাখে। আর এর ফলে পরপর দুবার তার অডিয়েন্স তার কথাতে ম্যানিপুলেট হয়ে গিয়ে তার এক্সদেরকে অনেক হেড দেয়। বাট এবারেও সে ভেবেছিল এরকম কিছুই হবে, তার কারণেই আগের প্যাটার্ন ফলো করেই ব্রেকআপের পর আবার সমস্ত অ্যালিগেশন সেই মেয়েটির ওপরেই চাপিয়ে দিয়ে নিজের এক ভিডিওতে নিজের অডিয়েন্সকে ম্যানিপুলেট করা স্টার্ট করে দেয় সে। বাট এরপরে যেটা হয়েছিল সেটার জন্য সে কখনোই প্রিপেয়ার্ড ছিল না, কারণ যেখানে তার আগের দুজন এক্স তার লাগানো অ্যালিগেশন গুলো মেনে নিয়ে চুপচাপ বসেছিল, সেখানে কিরণ মজুমদার তার সাথে সেই রিলেশনশিপে থাকা অবস্থায় যা যা হয় সেটা নিয়ে তার চ্যানেলে একটা ভিডিওতে পুরোটা খুলে বলে। কারোর ট্রিপ কমপ্লিট হচ্ছে না সেটা আমার দোষ, কারোর গাড়ি ভেঙে যাচ্ছে সেটা আমার দোষ, কারোর কাজ হচ্ছে না সেটা আমার দোষ। আগেরটা আমি মেনে নিতে পারিনি, ওটা কি করে করতে পারলো, কারণ আমার সাথে কোনো কথাই বলেনি এই বিষয়ে। লাস্ট কথাগুলো যেগুলো হয়েছে সেগুলো লিখে লিখে ও ডিলিট করে দিয়েছে। আমি কাঁদতাম, আমি ওকে পার্সোনালি যে মেসেজগুলো পাঠাতাম এগুলো এক একটা গ্রুপে পাঠানো হতো, গ্রুপে পাঠিয়ে হাসাহাসি হতো যে কি দেখো কাঁদছে, দেখো এই করছে। ব্যাস তারপর থেকেই বাংলা ইউটিউব জুড়ে শুরু হয় সায়ন্ত মোদকের এগেনস্টে কথা বলা। রোস্টার থেকে শুরু করে অন্যান্য ক্রিয়েটরদের সহযোগিতায় তার সমস্ত কর্মকাণ্ড একের পর এক সবার সামনে আসতে শুরু করে। আর এই ভরসে ঘি ঢালে তার আগের দুজন এক্স, যারা কিনা এতদিন ধরে চুপচাপ ছিল। এবার তারাও একের পর এক তাদের সাথে হওয়া কাহিনী শেয়ার করে তাদের ভিডিওতে, আর সেখানেই তারা শেয়ার করে যে তারা রিলেশনশিপে থাকার সময় কি কি ফেস করেছিল তারা। আর এরপর থেকেই সায়ন্ত মোদকের রেপুটেশনের সাথে সাথে তার একমাত্র ফ্লেক্স করার জায়গা তার ইউটিউব চ্যানেল থেকেও তার সাবস্ক্রাইবারের সংখ্যা কমতে শুরু করে, কারণ তার এতদিন ধরে পড়া মুখোশ খুলে তার আসল রূপ বেরিয়ে পড়ে তার দর্শকের সামনে, যার পর থেকেই লজ্জায় এবং ভয়ে আজও ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেনি সে। যদিও তার ইনস্টাতে বেশ কয়েকটা রিলস আপলোড করেছে, তবে সেখানেও তাকে এখনো সেই কারণে হেট পেতে হচ্ছে। যদিও দাদা এখনো অনেকভাবেই তার ইনস্টাতে কামব্যাক করার ইঙ্গিত দিচ্ছে, বাট তাও কমেন্ট বক্স খুললেই 3 মাস পর আজও সেই সেম জিনিসই দেখা যাচ্ছে সেখানে। সায়ন্ত মোদকের সাথে যেটা হয়েছে সেটা নিয়ে তোমার কি মতামত সেটাও কমেন্ট বক্সে জানিও। আর এই কন্ট্রোভার্সির ব্যাপারে পুরো জানতে হলে এই ভিডিওটা দেখে নিও কেমন। আর এই 3জন ক্রিয়েটরদের নিয়ে
কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি। আর হ্যাঁ, যদি আরো এরকম কিছু বাংলা ক্রিয়েটর তোমার জানা থাকে যারা তাদের আপলোড করা একটা ভিডিওর পর থেকে তার নিজের অডিয়েন্সের থেকে হেট পেয়েছে, তাহলে তাদের নামটাও কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন যদি তুমি আমার অন্যান্য ভিডিওস দেখতে চাও তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।